নমস্কার, গল্পকথকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডাক্তারি পড়ার সময় ছাত্রছাত্রীরা কঙ্কাল নিয়ে পড়াশুনো করেই থাকে। যে কঙ্কালটি নিয়ে পড়াশুনো করছেন আপনি, সেই কঙ্কালটি যে মানুষের ছিল, সেই মানুষটি যদি একদিন রাতের বেলা হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে কীরকম লাগবে আপনার? আজকের গল্পটি সেরকমই একটি গল্প। তাহলে আসুন শুরু করি আজকের গল্প। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল। আমরা 3 বাল্য সঙ্গী যে ঘরে শুতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকতো। রাত্রে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকে সেই হাড় ঘাঁটতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাঁর অভিপ্রায় কতদূর সফল হয়েছে তা আমাদেরকে যারা জানেন তাদের কাছে বলা নিরর্থক, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই ভালো। তারপর অনেক কাল পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে খুঁজে পাওয়া যায় না। অল্পদিন হলো এক রাত্রে কোনো এক কারণে অন্য জায়গায় স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হলো। অনভ্যাসবশত ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব বেজে গেল। এমন সময়ে ঘরের কোণে যে তেলের প্রদীপ জ্বলছিল, সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নেভা থেকে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই যে রাত্রি 2 প্রহরে একটা দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটাও যেমন, আর মানুষের সব ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে বিস্মৃত হয়ে যায়, সেও তেমনি। ধীরে ধীরে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয়ে কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে, পাচ্ছে না, এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। নিশ্চয় বুঝতে পারলাম সমস্তই হয়তো আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে যে রক্ত ছুটছে সেটাই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম, কে? সেই পদশব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল, এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি। আমার সে কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় পাওয়াটা কাজের ব্যাপার নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম,
এই দুপুর রাত্রে বেশ কাজ খুঁজে বের করেছো। তা সে কঙ্কালে এখন আর তোমার প্রয়োজন আছে? অন্ধকারে আমার মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ কথাটা ঠিক। তা তুমি সন্ধান করো গে যাও, আমি একটু ঘুমাবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে এসে বসলো। উপায় না দেখে আমি একটু বেশ উৎসাহের সঙ্গে বললাম, সেই ভালো, বেশ যাতে মন প্রফুল্ল হয়ে ওঠে এমন কিছু গল্প বলো। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও তেমন মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতে তার হাত থেকে পরিত্রাণ নেই। বিবাহের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো। আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্তে যাকে বলে বিষকন্যা, এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো কেমন লাগছে? আমি বললাম, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে আমার বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2টো চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার দাঁত বের করা বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা দীর্ঘ শুষ্ক হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠছিল যে তোমাকে তা বলতে গেলে হাসি পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতো না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন।
তার অর্থ এই, পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হিরে নাড়লে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ছড়িয়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে আমার নিজের হাত দুটো নিজে দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাস পরিয়ে মধুর ভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন দুটো হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ বিস্মিত 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তার বোধ করি এমনই দুটো সুডল বাহু, আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপ একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু কালের মতো তোমার ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। তোমার যদি গা থাকতো তাহলে গা ছুঁয়ে বলতাম সে বিদ্যার লেশমাত্র আর আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রাত্রির এই অন্ধকারের পটভূমিতে আমার চোখের সামনে স্পষ্ট হয়েই ফুটে উঠেছে। আর অধিক বলতে হবে না। আমার কেউ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে, বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপরে পা দুটি মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে হয়তো আর একবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই ঘাস রূপে দল বেঁধে নিস্তব্ধে যেন আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, এমন আমি কল্পনা করতাম। হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যাবেলায় ফুল ভরা গাছের তলায় সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার চরণাগত হতো। শুনছো, কি মনে হচ্ছে? মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো।
একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। এই সন্ধ্যালোকে কোমল বালিশের উপরে একটা কুসুম কোমল মুখ, এলোমেলো ছোট চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় আনত বড় বড় চোখের পল্লব গালের উপরে ছায়া বিস্তার করেছে। ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি গায়ে চাপা চাদরের ভিতর থেকে ক্লান্ত সুগোল হাতটা বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, যদি নীলবর্ণ কাচের চুড়ি পরতে পারতাম তো আরও বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত আঙুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার অন্তরের নাড়ি কি হারে চলছে তার কতটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরো ২-৪ বার রোগ ও আরোগ্য হওয়ার পরে দেখলাম, আমার সেই সন্ধ্যাবেলার মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হয়ে ক্রমে একটাতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটা ডাক্তার এবং এই একটা রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াতাম। একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? সত্যিই হয় না। কেননা আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে ২ জন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম আর আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হুহু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন পথ চলতাম, চেয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে এবং ভাবতাম, এই পদক্ষেপ আমাদের নতুন ডাক্তারের কেমন লাগে। মাঝ দুপুরে জানলার বাইরে রোদ ঝাঝা করত। কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুর করে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। আমি একটা থপথপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা বাহু কোমল বিছানার উপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতটা এমনই ভঙ্গিতে কেউ যেন দেখতে পেল, কেউ যেন 2টো হাত দিয়ে তুলে নিল, কেউ যেন এর আরক্ত করতলের উপর একটা চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো, এইখানে গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না। একটু অসম্পূর্ণ থাকে বটে,
কিন্তু সেইটুকু নিজেই মনে মনে পূর্ণ করে নিলে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে। এর শেষ অংশটুকু থাকে কোথায়? এর ভিতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কখানা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটু খ্যাতি হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বড় বাকি নেই। রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার চুড়ি ধার চাইলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্পে অল্পে শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এ খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটা মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা না, ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি হালকা একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজন করতে লাগলেন। আমি শুধুই গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করব? জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বাজছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপরে বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি? যাওয়ার যে সময় হয়েছে। এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে
আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে টাটকা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ সুবিধা মতো ডাক্তারের আড়ালে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে একটু আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বার করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না। সমস্ত জগতের ক্লান্তি দূর করে দক্ষিণা বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্ম কালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে প্রস্ফুটিত হতো, সেইখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম তা মাস্টার শেখাচ্ছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? গল্পটি বেশ প্রফুল্লকর। ঠিক এমন সময়ে কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। আমার ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। শেষ হলো আমাদের আজকের গল্প। আজ গল্প পাঠে ছিল ধীমান, কঙ্কালের ভূমিকায় সাথী, সাউন্ড এডিটিং ধীমান, পোস্টার ডিজাইনিং এবং সূত্রধর আমি মধুমিতা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিতদের সাথে গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নিয়ে আসবো আরও একটি নতুন গল্প। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।